29 অগস্ট 2024 তারিখে শুরু করে 29 সেপ্টেম্বর 2024 ঠিক এক মাসের মধ্যে 8টি পর্বে গল্পটি লিখে পাঠ করে কমপ্লিট করে আপনাদের শোনাচ্ছি। আমার একান্ত অনুরোধ, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রথম পর্ব থেকে অষ্টম বা শেষ পর্ব পর্যন্ত সম্পূর্ণ গল্পটি আপনারা মন দিয়ে শুনবেন। আপনাদের অতি মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমায় জানাবেন। দোষ ত্রুটি মাফ করবেন, কিন্তু কি করলে আরও ভালো হয় আমার অনুষ্ঠান সেটা জানাতে ভুলবেন না। ধন্যবাদ। Hello viewers, welcome to my channel UB Story and Poetry. Please like, share and subscribe my channel and don't forget to hit the bell icon. If you wish, please write some inspiring comments. Thank you. শুরু করছি আজকের পর্ব, অর্থাৎ দ্য স্যাটারডে নাইট ইন 1880 গল্পের শেষ পর্ব। গ্রেগরি আর রেড ভিকটিম অ্যারিস্টটল হুপারের লেখা সম্পূর্ণ ফাইল পড়ে শেষ করলেন তখন প্রায় বিকেল 4টে। ডক্টর গ্রেগরি ম্যাথিউস প্রশ্ন করলেন ডিটেকটিভ রেড বার্নার্ডকে। রেড, অনেক দিন ধরে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। অর্গ্যান ট্রান্সপ্লান্টেশনের ওপর অনেক গবেষণা চলছে জানি, কিন্তু এখনও তা বাস্তবে সফল হয়নি। তাহলে কেন এই অর্গ্যান চক্র? রেড বললেন, বন্ধু, গ্রেট ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স ও ইউরোপের অন্যান্য দেশ সবাই এর ওপর প্রচুর গবেষণা করছে। তাছাড়া এমন বহু অর্গান আছে যা থেকে বিভিন্ন দামি ওষুধ তৈরি হয়, ফলে সেই ওষুধের ফ্যাক্টরিগুলোতে এর একটা বিরাট চাহিদা থাকে। আর এই সমস্ত কারণে সারা পৃথিবী জুড়ে প্রচুর পরিমাণ হিউম্যান অর্গানসের চাহিদা তৈরি হয়েছে। সেই কারণে গড়ে উঠছে হিউম্যান অর্গান পাচারের চোরা বাজার। এখনো পর্যন্ত সফল হিউম্যান ট্রান্সপ্লান্টেশন সম্ভব হয়নি ঠিকই, কিন্তু সামনের শতাব্দীর শুরুতেই ব্যাপারটা হয়তো হয়ে যাবে। আর তখন এই চক্র বলো, এই ব্যাপারটা নিয়ে পৃথিবীর অবস্থা যে কি চূড়ান্ত খারাপ পর্যায়ে দাঁড়াবে একবার ভেবে দেখো। আর যারা চোরা বাজারে হিউম্যান অর্গানস কেনে বা কিনছে, তাদেরকে আমি, যারা বিক্রি করছে তাদের থেকেও বেশি অপরাধী বলে মনে করব। গ্রেগরি বললেন, পোস্টমর্টম করা বা ফরেন্সিক সায়েন্স এখনও এত পিছিয়ে, মূলত বুদ্ধিমত্তা ও যুক্তি প্রয়োগ এর মাধ্যমেই কোনো হত্যাকাণ্ডের সমস্যার সমাধান তোমাকে করতে হয়, যা দেখেছি আমি এতদিন ধরে। এখন একটা কথা শোনা যায়, ভিজেরা রিপোর্ট, অর্থাৎ পোস্টমর্টমের পর ভিকটিমের শরীর থেকে অর্গ্যানস বার করে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্টভাবে সেটা সংরক্ষণ করে রাখা, যা পরবর্তীকালে ইনভেস্টিগেশনে কাজে লাগবে। রেড বললেন, ঠিক শুনেছ, কিন্তু এক্ষেত্রে কোনো অর্গান পাওয়াই যায়নি। বৈজ্ঞানিক বিভিন্ন আবিষ্কার, শিল্প বিপ্লব, চিকিৎসা শাস্ত্রে বিপ্লব শুরু হয়ে গেছে অলরেডি আমাদের এই শতাব্দী থেকে, এবং আমাদের এই মহান দেশেই তা শুরু হয়েছে। কাজেই আশা রাখো গ্রেগরি, আশা রাখো। তবে আর কথা বলার সময় নেই, আমাদের এখনই রওনা দিতে হবে। এখন বাজে 4:30। 5:30টার মধ্যে আমাদের অ্যারিস্টটলের বাড়ি পৌঁছাতেই হবে, কারণ আবার শহরে ফেরত এসে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে আমাদের লেগে যাবে প্রায় 4-5 ঘন্টার বেশি। সে জায়গায় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের অ্যাপয়েন্টমেন্ট রাত 9টায়। হাওয়ার বেগে গাড়ি ছুটিয়ে ওরা এসে পৌঁছালো গ্যালিলিও ভিলায়। বাড়ির পিছনে ছেলের কবরের পাশে চোখ বুজে বসেছিলেন মাদাম হুপার। রেড নিচু হয়ে তার কানের কাছে মুখ নিয়ে বললেন, মাদাম, আজ রাত 9টার মধ্যে প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের পৌঁছাতেই হবে। আপনার ছেলের আত্মা পৌঁছে দেব প্রধানমন্ত্রীর হাতে। বৃদ্ধা অবাক চোখে তাকালেন রেডের দিকে মাথা উঁচু করে। রেড বললেন, আই অ্যাপোলোজাইজ ম্যাডাম, আমরা ওটা বার করে নিয়েছি কবর থেকে উইদাউট ইয়োর পারমিশন। উই আর রিয়েলি রিয়েলি ভেরি সরি ফর দ্যাট, বাট এটা দরকার ছিল মাদাম। আমায় ক্ষমা করবেন, এক্ষুনি আসুন, আর সময় নেই। যেমন আছেন তেমনি আসুন। মিস্টার ও মিসেস হুপারকে নিয়ে রেড ও গ্রেগরি রওনা দিলেন শহরের উদ্দেশ্যে। প্রায় 7 ঘন্টার পথ, হাতে সময় 4 ঘন্টাও নেই। আবার হাওয়ার বেগে গাড়ি ছুটল। আন্তরিকতার আবেদন এক ঐশ্বর্গিক জিনিস। হৃদয়ের আবেদন সোজা হৃদয়ে এসে লাগে।
সারা রাস্তা মাদাম রেডের হাত শক্ত করে ধরে বসেছিলেন। অ্যাপয়েন্টমেন্ট ছিল রাত 9টায়, যাকে বলে একেবারে ব্রিটিশ টাইম। কিন্তু ওনারা প্রধানমন্ত্রীর বাসভবনে যখন পৌঁছালেন তখন রাত 10টা বেজে গেছে। স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর রবার্টসন অনেক আগে থেকে এসে বসে আছেন। দেখেই একটু রাগ প্রকাশ না করে পারলেন না। কি ব্যাপার, এত দেরি? প্রায় 10:30 নাগাদ আফটার ডিনার প্রধানমন্ত্রীর কাছে একটি চিরকুট পৌঁছালো। এখনই ওনাদের বসার ঘরে এনে বসাও। রেড প্রধানমন্ত্রীর হাতে দুটি ফাইল তুলে দিলেন। বললেন, একটি আমার ইনভেস্টিগেশন রিপোর্ট, সমস্ত নথি ও প্রমাণ সহ, যা আমি স্কটল্যান্ড ইয়ার্ডকেও জমা দিয়েছি, আর একটা ফাইল নিহত অ্যারিস্টটল হুপারের গবেষণা ও রিপোর্ট, সমস্ত প্রমাণ সহ। স্যার, যা এখনও আমাদের ডক্টররা পারেননি তা উনি নিজেই করে গেছেন। আক্রান্ত মানুষদের সুস্থ হবার ওষুধ, মানুষগুলোকে সুস্থ করে তুলতে হবেই স্যার। স্যার, কাল শনিবার স্যাটারডে নাইটের পার্টি হবে আন্ডারগ্রাউন্ড গোপন সেলে। আমি খুঁজে বার করেছি সেলটা। আমি ব্লুপ্রিন্ট নিয়েছিলাম বিল্ডিংটার, সেখান থেকেই ইনভেস্টিগেশন করে আমি খুঁজে বার করেছি। সমস্ত মাথারা আসবে, যাদের প্রত্যেকের নাম ও অপরাধের প্রমাণ এই 2 ফাইলেই আপনি পেয়ে যাবেন। ওরা সবাই নিজেদের বলে সিডি। আমি দেখেছি স্যার, আসলে সিডি নামের কেউ নেই। সিডি ফর কাউন্ট ড্রাকুলা। বাকিটা ইতিহাস। মিলিটারি ফোর্স নামিয়ে সমস্ত দলটাকে চেইনে বেঁধে অ্যারেস্ট করা হলো। সম্পূর্ণ হাসপাতালটাই আক্রান্তদের চিকিৎসা কেন্দ্র হিসাবে গড়ে উঠল। ব্যাপক হারে ওষুধ তৈরি হতে লাগলো, চিকিৎসা চলতে লাগলো, এক এক করে মানুষ সুস্থ হয়ে উঠতে লাগলো। প্রিন্সিপাল রইলেন বৃদ্ধ ডক্টর জ্যাকসন নিজেই। তিনি নিজে দাঁড়িয়ে থেকে ইনভেস্টিগেশন করে সমস্ত কিছু তদারক করতে লাগলেন, যাতে সম্পূর্ণ সৎ পথে সঠিকভাবে সবকিছু হয়। ফিরে আসি শনিবার রাতের ঘটনায়। শনিবার রাতে রেড ও গ্রেগরি অ্যারিস্টটলের বাড়িতেই কাটালেন। পরদিন রবিবার সকালে প্রধানমন্ত্রী সহ বিরাট এক নীরব প্রসেশন বহন করে নিয়ে এলো অ্যারিস্টটলের মরদেহ। বাড়ির পিছনের ওই কবরে, ওই কফিনেই শায়িত করা হলো তাকে রাষ্ট্রীয় মর্যাদায়। আর সবশেষে বলি, হাসপাতালের নতুন নামকরণ হলো, নতুন নামের ফলক উঠল তার দেওয়ালে, ডক্টর অ্যারিস্টটল হুপার কলেজ অ্যান্ড হসপিটালস। আর তার শ্বেত পাথরে বাঁধানো কবরের ওপর ফলক লাগানো হলো ডক্টর অ্যারিস্টটল হুপার। নিচে লেখা হলো সান অফ ডক্টর গ্যালিলিও অ্যান্ড মেরি হুপার, 1852 to 1880। অ্যারিস্টটলের জন্ম 1852-এর দ্য 1 অক্টোবর এবং অ্যারিস্টটলের মৃত্যু 1880-র দ্য 1 অক্টোবর। বাড়ি ফেরার পথে গ্রেগরি বললেন, হায় ভগবান, ওর জন্মদিনের দিন ওকেই ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছিল। হায় ঈশ্বর, ওর আত্মার শান্তি কামনা করি। যীশু খ্রিস্টের মতোই আজ আমার বলতে ইচ্ছে করছে, হে ঈশ্বর, মানুষকে তুমি ক্ষমা করো।